বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদ বনে একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর অর্থনীতি বিষয়ের ছাত্রীদের অর্থনীতি ক্লাস থেকে আমি স্বাগত জানাই। অর্থনীতি ক্লাসে আজকে তোমাদেরকে পড়াইতে চাই অর্থনৈতিক ব্যবস্থা কি। অর্থনৈতিক ব্যবস্থা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে সকল প্রাতিষ্ঠানিক কাঠামো ও অর্থনৈতিক পরিবেশের দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। যে সকল প্রাতিষ্ঠানিক কাঠামো ও অর্থনৈতিক পরিবেশের দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলা হয় বা অর্থ ব্যবস্থা বলা হয়। তো অর্থনৈতিক কার্যাবলী কি? যে অর্থনৈতিক কার্যাবলীটা হলো উৎপাদন, বিনিময়, বন্টন এবং ভোগের জন্য মানুষ যে কাজ করে তাকে অর্থনৈতিক কার্যাবলী বলা হয়। তাহলে যে অর্থনৈতিক পরিবেশ বা কাঠামোর মধ্যে মানুষ উৎপাদন, বিনিময় ও বন্টনের কাজটা করে থাকে তাকে অর্থব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়ে থাকে। একজন অর্থনীতিবিদ জি গ্রোসম্যান এই অর্থব্যবস্থার সম্বন্ধে একটা সংজ্ঞা দিয়েছেন। এই সংজ্ঞাটা আমি বোর্ডে লিখেছি। কি বলা হয়েছে? যে মানুষ যে সামাজিক এবং অর্থনৈতিক পরিবেশের মধ্যে বসবাস করে তার দ্বারাই সকল অর্থনৈতিক কার্যাবলী তথা উৎপাদন, বিনিময়, বন্টন এবং ভোগ এটার প্রবৃত্তির প্রকৃতি ও পদ্ধতি নির্ধারিত এবং নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ মানুষ যে সামাজিক এবং অর্থনৈতিক একটা পরিবেশের মধ্যে বসবাস করে, মানুষ অর্থনৈতিক এবং সামাজিক পরিবেশের মধ্যে বসবাস করে, তার দ্বারাই তার অর্থনৈতিক কার্যাবলীটা নিয়ন্ত্রিত হয়। যে পরিবেশের মধ্যে মানুষ বসবাস করে সেই পরিবেশের মধ্যে, যে অর্থনৈতিক অবস্থার মধ্যে মানুষ বসবাস করে সেই অবস্থার মধ্যে মানুষের কি হয়? অর্থনৈতিক কার্যাবলীটা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ উৎপাদন, বন্টন এবং ভোগের যে প্রকৃতি এবং পদ্ধতিটা নির্ধারিত হয়ে যায়। কিভাবে উৎপাদন হবে, কিভাবে বিনিময় হবে, কিভাবে ভোগ হবে, কিভাবে বন্টন হবে, এটার প্রকৃতি এবং পদ্ধতি নির্ধারিত হয়। সেই প্রকৃতি এবং পদ্ধতিটাই হলো এই যে কাঠামোটা, যে অর্থনৈতিক কাঠামোর মধ্যে এটা পরিচালিত হয় তাকে অর্থব্যবস্থা বলা যায়। অন্যভাবে এটাকে আরও ব্যাখ্যা করার জন্য বলছে যে মানুষ যে সমাজে বসবাস করে তার সম্পত্তির থাকে, তার সম্পদ থাকে, সম্পদের অধিকার থাকে, সম্পদের অধিকার, তারপরে তার উৎপাদন হয়, বিনিময় হয়, বন্টন হয়, ভোগ হয়। এই প্রভৃতি বিষয়ে অর্থনৈতিক কার্যাবলী সম্পাদনে প্রাতিষ্ঠানিক কাঠামো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রাতিষ্ঠানিক কাঠামো এবং আইনগত কাঠামোকেই অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। অর্থাৎ মানুষের সম্পদের অধিকার, উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ এই প্রভৃতি বিষয়ে অর্থনৈতিক কার্যাবলী করতে হয়। এই অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করতে যে প্রাতিষ্ঠানিক কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাকে বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা। সংক্ষেপে আমরা আরও বলতে পারি যে মানুষ যে প্রাতিষ্ঠানিক কাঠামো এবং বিধি ব্যবস্থার মধ্যে অর্থনৈতিক কার্যাবলী পরিচালনা করে তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। সংক্ষেপে শেষ কথা আমরা কি পাইলাম? যে মানুষ যে প্রাতিষ্ঠানিক কাঠামো এবং বিধি ব্যবস্থার মধ্যে, অর্থাৎ একটা পদ্ধতির মধ্যে মানুষকে কি করতে হয়? অর্থনৈতিক কার্যাবলীটা পরিচালনা করতে হয়। একটা বিধি ব্যবস্থার মধ্যে, একটা কাঠামোর মধ্যে, একটা নিয়মের মধ্যে মানুষকে কি করতে হয়? অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করতে হয়। এই যে কার্যরা সম্পাদন করতে হয় যে বিধি ব্যবস্থা বা প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে, তাকেই অর্থ ব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়ে থাকে। আসলে অর্থনৈতিক কার্যাবলীটা কি? সেটা কিন্তু উৎপাদন, বিনিময়, বন্টন এবং ভোগের যে কাজ। মানুষ, আমি প্রথম ক্লাস থেকে বলতেছি যে মানুষ অসীম অভাব পূরণ করতে হয় সসীম সম্পদের মাধ্যমে। এই অভাব পূরণ করতে গেলে মানুষকে উৎপাদন, বিনিময়, বন্টন এবং ভোগ
এই 4টা অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করতে হয়। সেই 4টা অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করতে মানুষকে কি করতে হয়? একটা প্রাতিষ্ঠানিক কাঠামো বা একটা বিধি ব্যবস্থার মধ্যে চলতে হয়। সেই প্রাতিষ্ঠানিক কাঠামো এবং বিধি ব্যবস্থাকেই বলা হয় অর্থব্যবস্থা। এই পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে। এক এক দেশ এক এক রকম অর্থনৈতিক অবস্থার মধ্যে তার রাষ্ট্র বা উৎপাদন বিনিময় এবং বন্টনের কার্যাবলীটা সম্পাদন করে থাকে। এই বিভিন্ন দেশের এই অর্থনৈতিক ব্যবস্থা আমরা লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বর্তমানে পৃথিবীতে বিদ্যমান। সেই 4টা অর্থব্যবস্থা কি, এটা আমি একটু বোর্ডে লিখছি যে অর্থব্যবস্থা 4 ধরনের হয়ে থাকে। 1 নম্বর হলো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। 2 নির্দেশমূলক অর্থব্যবস্থা। 3 মিশ্র অর্থব্যবস্থা। 4 হলো ইসলামী অর্থব্যবস্থা। 1 নম্বর কি? ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। 2 নির্দেশমূলক অর্থব্যবস্থা। 3 মিশ্র অর্থব্যবস্থা। 4 ইসলামী অর্থব্যবস্থা। এই 4টা অর্থব্যবস্থা পৃথিবীতে বর্তমানে বিদ্যমান আছে। তো আজকে যে জিনিসটা, এই 4টা অর্থব্যবস্থার মধ্যে প্রথম অর্থব্যবস্থা হলো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। সেই অর্থব্যবস্থাটা কি? ধনতান্ত্রিক অর্থব্যবস্থা যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণ সমূহের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান। অর্থাৎ উৎপাদনের উপকরণ কি কি? 4টা উপাদান উৎপাদনের উপকরণ আছে: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। বলে উপাদানের উপর, এই 4টা উপকরণের উপর 4টা উপকরণের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান। এবং এই উৎপাদন ব্যবস্থায়, ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থায় উৎপাদনের উদ্দেশ্য, মুনাফার উদ্দেশ্যে উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। কি বুঝাইলাম? যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কি? যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণ সমূহের মালিকানা, ব্যক্তিগত মালিকানা বিদ্যমান থাকে এবং উৎপাদনটা মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হয়, তাকে বলা হয় ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। অর্থাৎ এই ধনতান্ত্রিক বা পুঁজিবাদী, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার আরেকটা নাম হলো পুঁজিবাদী অর্থব্যবস্থা। এই অর্থব্যবস্থা হলো এমন একটি অর্থব্যবস্থা যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং এই উৎপাদন মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হয়ে থাকে। এই অর্থব্যবস্থায় ক্রেতা বা ভোগকারী সম্পূর্ণ স্বাধীন। একজন ক্রেতা বা ভোগকারী তার ইচ্ছা অনুযায়ী সে ভোগ করতে পারে, যার জন্য উৎপাদনকারী ক্রেতা বা ভোগকারীর ইচ্ছা অনুযায়ী দ্রব্য উৎপাদন করে থাকে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ভিত্তি হলো অবাধ প্রতিযোগিতা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ভিত্তি মূল কি? যে অবাধ প্রতিযোগিতা এখানে বিদ্যমান থাকে। এখানে দুইটা শ্রেণী থাকে, একটা ক্রেতা শ্রেণী আর একটা বিক্রেতা শ্রেণী। এই 2 শ্রেণীর মধ্যে অবাধ প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্যের মূল্য নির্ধারিত হয়। ক্রেতা চাই দ্রব্য কম মূল্যে ক্রয় করতে, বিক্রেতা চাই বেশি মূল্যে দ্রব্য বিক্রি করতে। এই ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে, অর্থাৎ অবাধ প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্যমূল্য নির্ধারিত হয়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন, বন্টন, বিনিময়, যে অর্থনৈতিক কার্যাবলী, অর্থব্যবস্থার কথা বললাম যে অর্থনৈতিক কার্যাবলী হলো কি উৎপাদন, বিনিময়, বন্টন এবং ভোগের যে কার্যাবলীটা, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকে না।
যে একটা কর্তৃপক্ষ উৎপাদন বিনিময় বন্টন এটাকে নিয়ন্ত্রণ করবে, এটা পরিকল্পনা করবে, সেটার কোনো কর্তৃপক্ষ থাকে না, বরং স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থার মাধ্যমে এগুলি নিয়ন্ত্রিত হয়ে থাকে। স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থাটা কি? যে স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থা হলো ক্রেতা এবং বিক্রেতার মধ্যে অবাধ প্রতিযোগিতার মাধ্যমে এই মূল্য নির্ধারিত হয়ে থাকে। সেখানে কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ এই মূল্যটা নির্ধারণ করে দেয় না। এখন আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কি বুঝতে পারলাম? মোটামুটি আরেকটু সংক্ষেপে আলোচনা করি যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণের উপর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং মুনাফার উদ্দেশ্যে এই উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয় তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বলা হয়। এই অর্থব্যবস্থায় ক্রেতার পূর্ণ স্বাধীনতা থাকে। ক্রেতা বা ভোগকারী তার ইচ্ছা অনুযায়ী ভোগ করতে পারে। উৎপাদনকারী ক্রেতার ইচ্ছা অনুযায়ী দ্রব্য উৎপাদন করে থাকে। এই অর্থব্যবস্থায় অবাধ প্রতিযোগিতা বিদ্যমান। এই পুঁজিবাদী অর্থব্যবস্থায় অবাধ প্রতিযোগিতা বিদ্যমান, অর্থাৎ ক্রেতা বিক্রেতার মধ্যে অবাধ প্রতিযোগিতা থাকে। অনেক ক্রেতা থাকবে, বিক্রেতা থাকবে, প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্যমূল্য নির্ধারিত হবে। অর্থাৎ উৎপাদন বিনিময় বন্টন ভোগ প্রভৃতি নিয়ন্ত্রণের কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকে না। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে এই দ্রব্যের মূল্য নির্ধারিত হয়ে থাকে। এ কারণে ধনতান্ত্রিক অর্থব্যবস্থাকে বাজার অর্থনীতি বলা হয়ে থাকে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থাকে বাজার অর্থনীতি বলা হয়ে থাকে। যদি একটা প্রশ্ন আসে যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থাকে কেন বাজার অর্থব্যবস্থা বলা হয়ে থাকে, যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উৎপাদন বিনিময় বন্টন এবং ভোগের নিয়ন্ত্রণের জন্য কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকে না। অবাধ প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্যের মূল্য নির্ধারিত হয়। এই কারণে এই অর্থব্যবস্থাকে বাজার অর্থনীতি বলা হয়ে থাকে। এখন এই আলোচনার প্রেক্ষিতে আমরা কি পাইলাম? ধনতান্ত্রিক অর্থব্যবস্থার কতগুলি বৈশিষ্ট্য আমরা বাইর করতে পারি। যে কি বৈশিষ্ট্য পাওয়া যায়? যে এক নম্বর কথাই ছিল যে উৎপাদনের উপকরণ সমূহের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান। ব্যক্তিগত মালিকানা বিদ্যমান। তাহলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রথম বৈশিষ্ট্যই পাইলাম সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান। সম্পদের ব্যক্তিগত মালিকানা। সম্পদের ব্যক্তিগত মালিকানা। তারপরে উদ্যোগের স্বাধীনতা। এখানে উদ্যোগ নিতে কোনো দ্রব্য উৎপাদন করতে, বিনিময় করতে, ভোগের জন্য কারো কোনো বাধা নেই, তার জন্য স্বাধীনভাবে সে বিদ্যমান। অর্থাৎ যে কোনো উদ্যোগ যে কোনো সংগঠক নিতে পারে। উদ্যোগের স্বাধীনতা। উদ্যোগের স্বাধীনতা। মুনাফা অর্জন। আমি প্রথমেই বলছি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা হলো সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং এই অর্থব্যবস্থায় উৎপাদনটা পরিচালিত হয় মুনাফার উদ্দেশ্যে, অর্থাৎ মুনাফা অর্জন। এই অর্থব্যবস্থার আরেকটা বৈশিষ্ট্য হলো মুনাফা অর্জন। মুনাফা অর্জন। 3 নম্বর, যে এখানে ভোক্তা স্বাধীন। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা আলোচনা আমি প্রথমে বলছি যে একজন ভোগকারী বা ক্রেতা সে স্বাধীন, সে স্বাধীনভাবে তার দ্রব্য ভোগ করতে পারে। উৎপাদনকারী ভোক্তার ইচ্ছা অনুযায়ী দ্রব্য উৎপাদন করে। তাহলে এখানে আরেকটা বৈশিষ্ট্য পাওয়া গেল কি, যে ভোক্তার সার্বভৌমত্ব বিদ্যমান। 4 নম্বর, ভোক্তার সার্বভৌমত্ব। ভোক্তার সার্বভৌমত্ব। তারপরে এখানে বলছি যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে অবাধ প্রতিযোগিতা বিদ্যমান। তাহলে আরেকটা বৈশিষ্ট্য পাওয়া গেল যে এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার আরেকটা বৈশিষ্ট্য হলো কি বৈশিষ্ট্য? যে অবাধ প্রতিযোগিতা। অবাধ প্রতিযোগিতা।
অবাধ প্রতিযোগিতা বিদ্যমান এখানে ক্রেতা বিক্রেতার মাধ্যমে। শ্রেণী বিভক্ত সমাজ, এখানে যেহেতু সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান, উৎপাদন উপকরণ সমূহের মালিকানা ব্যক্তি, সুতরাং এখানে শ্রেণী বিভক্ত সমাজ তৈরি হয়। বিভিন্ন শ্রেণীর উদ্ভব হয়, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, তারপরে নিম্নবিত্ত, এরকম বিভিন্ন শ্রেণীর। যার হাতে বেশি সম্পদ সে উচ্চবিত্তের লোক হয়, যার হাতে এর চাইতে তুলনামূলক কম সম্পদ সে মধ্যবিত্ত হয়, এবং যার এর চাইতে আরও কম সম্পদ থাকবে সে নিম্নবিত্তের লোক হবে। যার জন্য এখানে শ্রেণী বিভক্ত সমাজ হয়ে যায়। 6 নম্বর, শ্রেণী বিভক্ত সমাজ ধনতান্ত্রিক বৈশিষ্ট্য। শ্রেণী বিভক্ত সমাজ, শ্রেণীবিভক্ত সমাজ। তারপরে যেহেতু সম্পদের মালিকানা বিদ্যমান, কেউ সম্পদের বেশি মালিক হয়, তাহলে সেখানে শ্রেণীর শোষণ সৃষ্টি হয়। যিনি শ্রেণীর অনেক সম্পদের মালিক হবে, তার অধীনে সে পুঁজিপতি হয়ে যাবে, তখন তার অধীনে অনেক শ্রমিক থাকবে, তখন দেখা যাবে যে পুঁজিপতিরা এই শ্রমিকদেরকে শোষণ করে, অর্থাৎ শ্রেণীর শোষণ সৃষ্টি হয়। তারপরে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, যেটা বলছিলাম যে এই অর্থ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হলো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এখানে শ্রেণী শোষণ, আয় বন্টনে অসমতা। 7 নম্বর, আয় বন্টনে অসমতা। আয় বন্টনে অসমতা, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। মোটামুটি এই গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার এই বৈশিষ্ট্যগুলি বিদ্যমান। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা একটু বোঝার দরকার আছে, যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা হলো ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারিত হয়ে থাকে। ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারিত হয়ে থাকে। ক্রেতার দিক থেকে চাহিদা আসে, আর বিক্রেতার দিক থেকে কি আসে? যোগান আসে। তাহলে চাহিদা এবং যোগানের যে ভারসাম্য বিন্দুতে দাম নির্ধারিত হবে, এ হলো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এ বিষয়ে পরে আরও বিস্তারিত আলোচনা করা হবে। এটা হলো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি, সেই বিষয়টা আলোচনা করা হলো। তার বিপরীত দিকে আরেকটা অর্থ ব্যবস্থা, সেটা অল্প একটু আলোচনা করি, যে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এর পরবর্তীতে আছে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। বলে নির্দেশমূলক অর্থ ব্যবস্থাটা কি? নির্দেশমূলক অর্থ ব্যবস্থা আমরা গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা আলোচনা করেছি, যে অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা বিদ্যমান, অর্থাৎ উৎপাদনের উপকরণের মালিক ব্যক্তি এবং মুনাফার উদ্দেশ্যে এই উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয়, তাকে বলা হয় গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা। আর এই নির্দেশমূলক অর্থ ব্যবস্থা হলো সেই অর্থ ব্যবস্থা, যে অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান নয়, সম্পদের রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান, এবং মুনাফার উদ্দেশ্যে অর্থ ব্যবস্থা পরিচালিত হয় না। কেন্দ্রীয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে, কেন্দ্রীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে এই অর্থ ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। এখানে সম্পদের কোনো ব্যক্তি মালিকানা নাই, অর্থাৎ উৎপাদনের উপকরণের কোনো ব্যক্তি তার মালিক নাই। সম্পদের উপকরণের মালিক হলো রাষ্ট্র। কেন্দ্রীয় কর্তৃপক্ষের নির্দেশে অর্থব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। এই অর্থব্যবস্থা মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হয় না, বরং সামাজিক কল্যাণ বা রাষ্ট্রীয় কল্যাণ, জনগণের কল্যাণের জন্য এই অর্থব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। তাহলে আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, এখানে ক্রেতার বা ভোক্তার কোনো স্বাধীনতা নাই, কেন্দ্রীয় কর্তৃপক্ষই
তাদের ভোগ নির্ধারণ করে থাকে। কেন্দ্রীয় কর্তৃপক্ষের ইচ্ছা অনুযায়ী দ্রব্য উৎপাদিত হয়ে থাকে। কেন্দ্রীয় কর্তৃপক্ষের দ্রব্যের মূল্য নির্ধারণ করে, এখানে কোনো অবাধ প্রতিযোগিতার কোনো বিষয় নেই। কেন্দ্রীয় কর্তৃপক্ষ যেরকম সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী দ্রব্য নিয়ন্ত্রিত হবে, বাজার ব্যবস্থা নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাহলে আমরা এই নির্দেশমূলক অর্থব্যবস্থায় আলোচনায় আবার কিছু বৈশিষ্ট্য পাইলাম, যেটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার উল্টো দিক। ওইখানে ছিল সম্পদের ব্যক্তিগত মালিকানা, এখানে কি পাইলাম? সম্পদের রাষ্ট্রীয় মালিকানা। সম্পদের রাষ্ট্রীয় মালিকানা পাওয়া গেল এখানে, যে অর্থব্যবস্থায় সম্পদের মালিক রাষ্ট্র, ব্যক্তির কোনো মালিকানা বিদ্যমান নাই, তাকে যেহেতু নির্দেশমূলক অর্থব্যবস্থা বলা হয়, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য পেলাম সম্পদের রাষ্ট্রীয় মালিকানা। এক, সম্পদের রাষ্ট্রীয় মালিকানা। 2, ওইখানে কথা ছিল ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন পরিচালিত হয়ে থাকে মুনাফার উদ্দেশ্যে, আর এই নির্দেশমূলক অর্থব্যবস্থায় উৎপাদনে মুনাফার অনুপস্থিতি আছে। সেখানে মুনাফার কোনো উদ্দেশ্য নাই, ব্যক্তিগত মুনাফার কোনো অস্তিত্ব নাই। সেখানে যার মুনাফা হবে সেটা রাষ্ট্র মুনাফার উদ্দেশ্যে উৎপাদন ব্যবস্থা পরিচালিতই করে না। তাহলে ব্যক্তিগত মুনাফার অনুপস্থিতি এখানে আছে। ব্যক্তিগত মুনাফার অনুপস্থিতি। এখানে উৎপাদনের উদ্দেশ্য, মুনাফার উদ্দেশ্য উৎপাদন পরিচালিত হয় না, বরং সামাজিক কল্যাণ, কিভাবে সমাজের কল্যাণ হবে, কিভাবে মানুষের কল্যাণ হবে, কিভাবে রাষ্ট্রের কল্যাণ হবে, সে উদ্দেশ্যে উৎপাদন পরিচালিত হয়ে থাকে। সুতরাং সেখানে আরেকটা বৈশিষ্ট্য পাওয়া যায়, সামাজিক কল্যাণ। সামাজিক কল্যাণ, সামাজিক কল্যাণ। তারপরে যেহেতু রাষ্ট্র বা কেন্দ্রীয় কর্তৃপক্ষের নির্দেশে এই অবস্থা পরিচালিত, এই অর্থব্যবস্থা পরিচালিত হয়, উৎপাদন পদ্ধতিটা নির্ধারণ করে কেন্দ্রীয় কর্তৃপক্ষ, বন্টন পদ্ধতি নির্ধারণ করে কেন্দ্রীয় কর্তৃপক্ষ, সামাজিক নিরাপত্তা কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে হয়ে থাকে, সুষম উন্নয়ন হয়, বেকারত্বহীনতা থাকে, যারা বেকার থাকে বা যাদের কর্মহীনতা থাকে তাদেরকে কর্মের ব্যবস্থা করে। তারপরে বাণিজ্য চক্রের এখানে অনুপস্থিতি, বাণিজ্য চক্র নাই। শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা হয়, শ্রমিক শোষণহীন সমাজ, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার অনুপস্থিতি। মোটামুটি এই বৈশিষ্ট্যগুলি এই নির্দেশমূলক অর্থব্যবস্থায় বিদ্যমান। তো নির্দেশমূলক অর্থব্যবস্থার আরেকটা নাম হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। অর্থাৎ পরীক্ষায় আসতে পারে যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে তুমি এই দুইটার মধ্যে কী কী পার্থক্য লক্ষ্য করে আলোচনা করো, তাহলে দুইটার বৈশিষ্ট্য আমাদেরকে আলোচনা করতে হবে। দুইটা সংজ্ঞা বা যে দুইটা অর্থব্যবস্থা যখন আমরা বুঝতে পারলাম, তখন দুই অর্থব্যবস্থার মধ্যে আমরা পার্থক্য টানতে পারবো। বাংলাদেশের অর্থব্যবস্থাটা কোন পর্যায়ে আছে, কী অবস্থায় আছে, সেটাও আমরা সেখানে আলোচনায় আনতে পারবো। তো তোমরা ভালো থাকো, তোমাদের সামনে পরীক্ষা, অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে, সেই পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো। সবাইকে ধন্যবাদ জানাই, এবং তোমরা করোনা ভাইরাস থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।